দৈনন্দিন কর্পোরেট অফিসের একঘেয়ে কাজ থেকে বাড়ি ফিরে মানুষ চায় একটুখানি স্বস্তির নিঃশ্বাস এবং রাতে একটা শান্তির ঘুম। কিন্তু সেই ঘুমের মধ্যে যখন তুমি টের পাও এমন কারোর অস্তিত্ব যা তোমার সারা শরীর ভয়ে হিম করে দেয়। একটি মেয়ে রাতে একা থাকে ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে। কিন্তু প্রতি রাতে সে ঘুমিয়ে পড়লে তার অজান্তে পাশে নগ্ন হয়ে শুয়ে থাকে এক অজানা ব্যক্তি। কে সেই ছায়াসঙ্গী? কি তার উদ্দেশ্য? কেন সে রাত কাটাচ্ছে তার সাথে? বলছিলাম আজকের কোরিয়ান থ্রিলার সিনেমা ডোর লকের কথা। কাং একাকী এক মেয়ে। সারাদিনের ক্লান্তির অবসান ঘটিয়ে রাতে ফিরছে নিজের ফ্ল্যাটে। ফ্ল্যাটটা বিশাল, প্রায় ১০০ জনের বেশি মানুষ সেখানে বসবাস করে। ফ্ল্যাটে ফিরে রুম খুলতে যাবে এমন সময় মনে হয় কেউ যেন তার পিছু করছে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। রুমে এসেও ক্লান্তি গেল না। রাতের অন্ধকারকে আরও অন্ধকারাচ্ছন্ন করে তুলল লোডশেডিং। তাই মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কিছু খুঁজতেই যাবে, তখনই কাং হঠাৎ একটা আওয়াজ শুনতে পায়। দেখে রুমের আলমারিটা একটু খোলা। আওয়াজটা সেখান থেকেই আসছে কিনা চেক করতে গেলে পেছন থেকে একটা ছায়ামূর্তি চেপে ধরল তার মুখ। নিজেকে বাঁচানোর জন্য দরজায় বারবার ধাক্কা মারলেও তার আর্তনাদ কেউ শুনতে পায় না। রাত আরও গভীর হয়ে আসে এবং দেখা যায় সেই বিল্ডিংয়ের একটা রুমে শুয়ে আছে একটা মেয়ে। মেয়েটার নাম মিন এবং তার পাশে শুয়ে আছে তার স্বামী। টেবিলে রাখা ঘড়িতে ভোর ৪টের অ্যালার্ম বাজলে লোকটা জামাকাপড় পরে সেখানে রাখা প্যাকেট দুধ থেকে খাবার সেরে তাকে না জানিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মিনের প্রচণ্ড ক্লান্তি লাগে, মনে হয় তার যেন ঘুমই হয়নি। কোনো রকমে নিজেকে সামলে ওই দুধের প্যাকেট থেকে ব্রেকফাস্ট করতে গেলে দেখে সেখানে দুধের পরিমাণ কিছুটা কম রয়েছে। যদিও সেটাকে গুরুত্ব না দিয়ে ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। সে একটা বেসরকারি ব্যাংকের লোন ডিপার্টমেন্টে কাজ করে। রুম থেকে বেরিয়ে এসে আরও একটা অদ্ভুত দৃশ্য দেখে। তার রুমের দরজার লকটার কভার খোলা। কেউ যেন দরজার পাসওয়ার্ড দিয়ে রুমে ঢোকার চেষ্টা করেছে। তবে বিষয়টাকে অত গুরুত্ব না দিয়ে সে লকের পাসওয়ার্ড চেঞ্জ করে চলে যায় অফিসে। অফিসে তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে হিউজু। তার কাছে লোনের জন্য ক্লায়েন্ট এলে তার অন্য একজন সহকর্মী ক্লায়েন্টটাকে নিয়ে চলে যায়। মিনের চুপচাপ স্বভাবের কারণে সে তাকে কিছু বলতে পারে না। অফিস থেকে মেট্রোতে বাড়ি ফেরার সময় এই নিয়ে আলোচনা করতে থাকে হিউজু এবং মিন। তারা দুজনে ব্যাংকে কাজ করত ঠিকই, তবে তারা পার্মানেন্ট কর্মী ছিল না। যদিও মিনের পারফরম্যান্স ভালো থাকায় হয়তো সে পার্মানেন্ট হয়ে যেতে পারে। দুই বন্ধুর এই আলোচনা দূর থেকে নজর রাখতে থাকে কিজং নামের একটা লোক। কিন্তু কেন সে রহস্য আমরা একটু পরে জানতে পারব। ফ্ল্যাটে ফিরে আসলে সিকিউরিটি গার্ড তাকে একটা পার্সেল দেয়। আসলে তার মা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেখানে এসেছিল, কিন্তু রুমের লকের পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়ায় সে রুমে ঢুকতে পারেনি। তাই তার মা একটা নোট এবং পার্সেল রেখে দিয়ে চলে যায়। সে দেখে যে রুমের ডোর লকের কভারটা খোলা। তাই মাকে ফোন করে জানতে পারে যে তিনি কিন্তু লকের কভারটা খোলেননি। তবে এটা কে করল? আর কাল রাতের লোকটা যদি সত্যি তার স্বামী হয়ে থাকে, তবে সে এখন কোথায়? ডিনার কমপ্লিট করে মিন শুয়ে পড়লে মাঝরাতে দেখতে পাওয়া যায় কেউ যেন তার রুমে ঢোকার চেষ্টা করছে। মিন প্রচণ্ড ভয় পেয়ে গেলেও সাহস নিয়ে এসে দরজার আই হোল দিয়ে দেখলে সেখানে কাউকেই দেখতে না পেলে নজর যায় সিগারেটের একটা টুকরোর দিকে। মিন ভয় পেয়ে পুলিশ ডাকলে তারা সেখানে কোনো ভ্যালিড প্রমাণ না পেলে জানায় যে সন্দেহের বশে তারা কোনো তদন্ত করতে পারবে না। এছাড়া মিন এর আগেও সন্দেহের বশে অনেকবার অভিযোগ করেছে যা ভিত্তিহীন। তাই তারা মিনকে গুরুত্ব না দিয়ে চলে যায়। তবে রুমে ফিরে মিন ঘুমিয়ে পড়লে সেই লোকটা এসে আবার তার পাশে শুয়ে পড়ে। সকালে উঠে আবারও যেন সেই একইরকম ক্লান্তি অনুভব করে মিন ওষুধ খেয়ে অফিসের জন্য তৈরি হয়ে নিচে নেমে আসলে দেখা হয় মর্নিং শিফটের সিকিউরিটি গার্ড হানের সাথে কাল রাতে কেউ মিনের ডোর লক ভাঙার চেষ্টা করেছিল। তাই সে কাল রাতের সিসিটিভি ক্যামেরার ক্লিপস দেখাতে বললে হান তখনই ক্লিপ চেক করে নিতে বলে। কিন্তু অফিসের জন্য দেরি হয়ে যাওয়ায় সে রাতেই এসে চেক করবে বলে চলে যায়। তবে অফিসে যাওয়ার আগে সে যায় অন্য একটা ফ্ল্যাট দেখতে। কাল রাতের ঘটনা তার মনের উপর এতটাই আতঙ্কের সৃষ্টি করেছে যে সে তার পুরনো ফ্ল্যাটে থাকতে রাজি নয়। যদিও নতুন ফ্ল্যাটের ভাড়া বেশি থাকায় কথা না এগিয়ে সে চলে আসে অফিসে। মিন কাল রাতের ঘটনা হিউজুকে জানায়। সে বলে তার উচিত ডোর লক চেঞ্জ করে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে, আর তাতেও যদি তার ভয় না কমে তাহলে আরেকটা অপশন রয়েছে, বিয়ে করা। আর পাত্র তো রয়েছে তার চোখের সামনেই, তাদের ব্যাংকের ম্যানেজার কিম। সে মিনকে এমনিতেই পছন্দ করে। তবে এইখান থেকে একটা বিষয় পরিষ্কার, মিনের সাথে রাতে যে লোকটা শুয়ে থাকে সে তার স্বামী নয়। কিন্তু মিন কেন তার অস্তিত্ব টের পায় না? আজ অফিসে মিনের সাথে কিজং দেখা করতে আসে, মানে সেই লোকটা যে মেট্রোতে তাদের উপর লুকিয়ে নজর রাখছিল। সে মিনকে চিনলেও মিন তাকে মোটেও চিনতে পারে না।
সে তার সমস্যার কথা মিনকে জানালে মিন তাকে হঠাৎ কিছু অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করে সে লোকটি বিয়ে করেছে কিনা, তার বাড়ি কোথায় এইসব। কিজং জানায় যে তার বিয়ে হয়নি এবং তার বাড়ি মিনের বাড়ির পাশেই। এমন সময় লোকটা মিনকে কফি ডেটের জন্য জিজ্ঞেস করলে মিন মানা করে দেওয়ায় সে ভায়োলেন্ট হয়ে তাকে ডেটের জন্য জোর করতে লাগলে কিম এসে লোকটাকে বের করে দেয়। অফিস থেকে ফিরে রুমে যাওয়ার সময় মিন দেখতে পায় ফ্ল্যাটের মালিক নাইট সিকিউরিটি গার্ডের উপর বেশ রাগ করেছে কারণ সে রাতে পাহারা না দিয়ে ঘুমিয়ে থাকে। এসব শুন নিজের রুমে ফিরে আসে মিন। তবে দেখা গেল যে আজকে কালকের মতন কেউ রুমে ঢোকার চেষ্টা করল না বটে, কিন্তু সেই লোকটা তার রুমে রয়েছে। আসলে সে প্রতিদিন রুমে মিন প্রবেশ করার আগেই খাটের নিচে লুকিয়ে থাকে এবং সারাদিনের খাটুনির পর রাতে মিন ঘুমিয়ে পড়লে তাকে ক্লোরোফর্ম শুকিয়ে ওয়াশরুমে স্নান করে শুয়ে পড়ে তার পাশে। তাহলে এই ক্লোরোফর্ম হল মিনের সকালে ঘুম থেকে উঠে ক্লান্তির প্রধান কারণ। পরের দিন অফিসে আসলে মিন জানতে পারে তার পারফরম্যান্স ভালো থাকায় তাকে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে। যদিও এই খবরটা শুনে যতটা খুশি হওয়ার কথা ছিল, সে চাইলেও সেটা হতে পারে না কারণ সে এতটাই ক্লান্ত। অফিস থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে এলে তার সাথে দেখা হয় কিজিংয়ের। সে অনেকক্ষণ ধরেই মিনের জন্য অপেক্ষা করছিল এবং সে বাসস্ট্যান্ডে পৌঁছানোর মাত্রই তাকে বিরক্ত করতে শুরু করলে সৌভাগ্যবশত ম্যানেজার কিম সেখানে এসে মিনকে বাঁচিয়ে তার গাড়িতে করে ফ্ল্যাটে পৌঁছে দেয়। ফ্ল্যাটে ঢুকতেই মিন দেখে তার রুমে কারেন্ট চলে গেছে। এমন সময় কেউ তার রুমে নক করে। তবে সে আর অন্য কেউ নয় বরং তার ম্যানেজার কিম। আসলে তাড়াহুড়োয় মিন তার পার্স গাড়িতেই ফেলে আসায় কিম সেটা তাকে ফেরত দিতে এসেছে। কিম চেক করলে দেখে ওভারলোডের কারণে মেইন সুইচ বন্ধ হয়ে যাওয়ায় লাইটটা জ্বলছিল না। সে ওটা ঠিক করে দিলেও মিনের মধ্যে হঠাৎ সন্দেহ জাগে। সে কিমকে প্রশ্ন করে সে মিনের রুম নাম্বারের ব্যাপারে কিভাবে জানল, কারণ সে তো তাকে এই ব্যাপারে আগে কোনোদিন কিছু বলেনি। তবে কিম উত্তর না দিতেই মিন কফি নিয়ে আসার বাহানায় নিচে গিয়ে পুলিশকে ফোন করে। আসলে মিনের সন্দেহ যে কিম তার পিছু করে এবং তার রুমে সেদিন সেই ঢোকার চেষ্টা করেছিল। তবে রুমে এসে মিন এবং অফিসার লি দরজা খুলতেই দেখতে পায় কিমের মৃতদেহ। কেউ তাকে খুন করেছে। পুলিশ তখন মিনকেই সন্দেহ করে নিয়ে যায় থানায়। লি বুঝতে পারে মিন যখন পুলিশকে ফোন করার জন্য নিচে এসেছিল তখনই তাকে খুন করা হয়েছে। অর্থাৎ এই বিষয়টা স্পষ্ট যে তার রুমে আগে থেকেই উপস্থিত ছিল কোনো তৃতীয় ব্যক্তি। এখন প্রশ্ন এটাই যে মিন কিমকে খুন করার জন্য কাউকে টাকা দিয়েছিল কিনা, নাকি সত্যিই মিন এই বিষয়ে কিছু জানে না। পুলিশের মিনের উপর সন্দেহ জোরালো হয়। যদিও মিন যেহেতু আগেই এমন রিপোর্ট অনেকবার করেছে যে কেউ তার রুমে ঢোকার চেষ্টা করে, তাই তাকে সেই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়। লি ফরেন্সিক এভিডেন্স থেকে জানতে পারে কিম খুনির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তাকে শেষ করে ফেলা হয়েছিল। পরের দিন মিন অফিসে এলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। একদিনের মধ্যেই যেন পাল্টে গেল সবকিছু। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে ফ্ল্যাটে ঢুকতে তার মনে পড়ে সিসিটিভি ক্লিপ দেখার কথা। সে হানের কাছে গিয়ে সেই ক্লিপস দেখতে চাইলে হান জানায় আসলে এলিভেটরের ক্যামেরা বাদে বাকি সব ক্যামেরা খারাপ হয়ে পড়ে আছে, তাই তার ফ্লোরের ক্লিপস পাওয়া সম্ভব নয়। মিন তাকে বলে কিছুদিন আগে তার দরজায় কেউ অনেকবার নক করছিল এবং রুমের বাইরে একটা সিগারেটের অংশ পড়ে থাকতে দেখেছে, তাই তার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখাটা খুবই জরুরি। তখন হান বলে যে এই বড় ফ্ল্যাটে অনেক সময় অনেকেই মদ্যপান করে এসে ভুল দরজায় নক করে ফেলে, হয়তো সেদিনেও তাই হয়েছিল। তাও হান মিনের সাথে তার রুমে সবকিছু ঠিক আছে কিনা চেক করে নেয়। হান চলে গেলে মিনের কাছে হিউজুর মেসেজ আসে। সে মিনকে কিছুদিনের জন্য তার সাথেই থেকে যেতে বলে। আসলে সে মিনকে ওই ফ্ল্যাটে আর একা রাখতে চায় না। এমন সময় মিন রুমের মধ্যে একটা চাবি খুঁজে পেলে বিল্ডিংয়ের প্রতিটা রুমের ডোর আনলক করার ট্রাই করতে থাকে। অনেক চেষ্টার পর অবশেষে কাঙের দরজায় এই চাবি দিয়ে খুলে যায়। অর্থাৎ সেই মেয়েটা যাকে আমরা একদম প্রথমে দেখেছিলাম। কিন্তু সে কেন মিনের রুমে প্রবেশ করে চোরের মতন? তবে কি সেই কিমের খুনি? পরের দিন মিন হিউজুর সাথে দেখা করে সবকিছু জানায়। সে বলে হয়তো কাং আগে থেকেই তাদের রুমে ঢুকেছিল অথবা কোনো রকমে কিমের কাছে কাঙের রুমের চাবি ছিল এবং সে যখন নিজেকে বাঁচানোর চেষ্টায় ছিল তখন হয়তো সেই চাবিটা তার রুমে পড়ে যায়। হিউজু আরও একটা জিনিস খেয়াল করে যে কাং শুধুমাত্র তার রুমেই ঢোকেনি বরং সে তার ক্রেডিট কার্ডও ব্যবহার করেছে। তারা কাঙের বাড়ি থেকে উদ্ধার করা ক্রেডিট কার্ডের বিল থেকে জানতে পারে সে $3.20 কিছু একটা দোকান থেকে জিনিস কিনেছিল। তবে সেটা বারবার কিনেছে এবং একই সময়ে শনিবার দুপুর 1টায়। কাঙের নাম্বারে মিন ফোন করার পর সে রিসিভ না করলে তারা তাকে মেসেজ করে, তবে সেখানেও কোনো রিপ্লাই পায় না। কাঙের কোনো খবর না থাকলে তারা সেই দোকানে যায়। ভাগ্যক্রমে আজও শনিবার।
তারা দোকানে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পায় দোকানে একটা মাস্ক পরা মেয়ে এসে 3 সেন্ট $20 কোনো জিনিস কিনছে এবং ঘড়ির সময় তখন ঠিক একটা। তারা মেয়েটিকে ফলো করতে শুরু করলে একটা সময় পর সে হারিয়ে যায়। তাই হিউজু এবং মিন আলাদা আলাদা হয়ে তাকে খুঁজতে থাকলে মিন একটা বাড়িতে এসে পৌঁছায় যেখানে সে দোকান থেকে কাঙের কেনা ক্যাট ফুডের অনেকগুলো কৌটো পড়ে থাকতে দেখে। দরজায় নক করলে কেউ সাড়া না দেওয়ায় সে বারবার ডোর লকের পাসওয়ার্ড ট্রাই করতে থাকে এবং একসময় সে নিজের রুমের পাসওয়ার্ড ট্রাই করলে অদ্ভুতভাবে সেটা মিলে যায়। কিছুটা অবাক কিছুটা ভয়ের সাথে সে রুমে প্রবেশ করলে কেউ একজন বাইরে থেকে দরজা লক করে দেয়। প্রচণ্ড ভয়ে সে ভিতরে এলে দেখে কাং বিছানায় শুয়ে আছে বিধ্বস্ত অবস্থায়। মিন তাড়াতাড়ি লিকে ফোন করে খাটের নিচে লুকিয়ে পড়ে। সে আসলে বুঝতে পেরেছে সেই রুমে ওই দুজন ছাড়া অন্য কেউ আছে। খাটের নিচ থেকে মিন সবকিছু দেখতে থাকে এবং শুনতে পায় সেই লোকটার পাগলের প্রলাপ। সেই লোকটা ঘুমন্ত কাংকে ইনজেকশন দিয়ে বলছে সে আরেকজনকে খুঁজে পেয়েছে। সেটা যে মিন তা বুঝতে বাকি রইল না। এতক্ষণে মিন বুঝতে পারে কিম তো ছিল নির্দোষ, আসলে এই লোকটাই তার রুমে আসার চেষ্টা করেছিল। কিন্তু এই লোকটা কে কি বা তার উদ্দেশ্য? তবে শুধু তাই নয়, মিন দেখতে পায় যে কাঙের দুটো পা নেই, সেই লোকটা কাঙের সেই পা কেটে নিয়েছে। তবে সুযোগ বুঝে মিন সেখান থেকে বেরিয়ে যেতে চাইলেও দেখতে পায় সেই লোকটা সত্যিই একজন মানসিকভাবে অসুস্থ মানুষ। কারণ এইবার সে যা করছে তা অকল্পনীয়। সেই লোকটা কাঙের শুধু পা নয় বরং করাত দিয়ে কেটে ফেলছে পুরো শরীরটাকে। ইতিমধ্যে সেই সাইকো মিনকে দেখে ফেলায় তার পিছু নেয়। প্রাণপণে ছুটতে ছুটতে একসময় একটা জায়গায় লুকিয়ে পড়লে মনে হয় সে ফোনটা ফেলে এসেছে সেই ঘরেই। তবে সেখানে সেই ব্যক্তিটা মিনকে খুঁজে পেয়ে মারতেই যাবে, সেই মুহূর্তে হিউজু এসে কোনো রকমে বাঁচালেও দুজনের মধ্যে হাতাহাতি হলে সময়মতন পুলিশ চলে আসলে লোকটা ভয়ে পালিয়ে যায়। যদিও পুলিশ সেই রুম চেক করলে কোনো রকম ক্লু খুঁজে পায় না। কিন্তু এমন সময় মিনের মনে পড়ে সেই ব্যক্তিটার হাতে ছিল একটা ভিনটেজ ঘড়ি। এরপর অনেক তল্লাশির পর তারা সেই ঘরের ছাদে কাঙের মৃতদেহ খুঁজে পায়। শুধু তাই নয়, তার হাতে ছিল একটা ব্যাংকের ভিজিটিং কার্ড, আর সেটা মিনের। যথারীতি সন্দেহ প্রবল হয় সেই কিজনিয়ের উপর যে ব্যাংকে তারপর বাসস্ট্যান্ডে মিনকে বারবার বিরক্ত করেছিল, এবং তার হাতেও ছিল সেই ভিনটেজ ঘড়ি। এমনকি মিনের ফ্ল্যাটের বাইরেও কিজংকে সিসিটিভি ক্যামেরায় সেদিন রাতে দেখা যায় যেদিন কিমকে হত্যা করা হয়েছিল। সন্দেহ এতে আরও প্রবল হয়। যদিও কিজংকে লি ধরে নিয়ে আসলেও সে কিছুই স্বীকার করে না। সে বলতে থাকে এটা কোনো পাগলের কাজ, আর সে এত বড় পাগল নয় যে কারোর হাত পা কেটে তাকে বস্তায় ভরে ছাদে ফেলে আসবে। সে বুঝতে পেরেছে মিন তাকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই সে পুলিশের সামনেই তাকে হুমকি দেয়, আর এই হুমকি দেওয়ার জন্যই তাকে গ্রেফতার করা হয়। ডিটেকটিভ লি মিনকে জানায় কিজনি হয়তো সেই ব্যক্তি, কিন্তু এখনও বাকি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো। তবে তার বিরুদ্ধে যেহেতু কোনো এভিডেন্স নেই, তাই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হলে তাকে ছাড়তে বাধ্য হয় পুলিশ। জেল থেকে ছাড়া পায় কিজং। প্রথমে সে আসে মিনের ফ্ল্যাটে, তবে হানের কাছে জানতে পারে যে মিন এখন আর সেখানে থাকে না, সে নতুন একটা ফ্ল্যাটে শিফট করেছে। কিজং নিজেকে মিনের কাজিন বলে পরিচয় দিলে তার নতুন ঠিকানা সম্পর্কে জানতে চাইলেও হান তাকে কোনো রকম ঠিকানা দেয় না। মিন নতুন ফ্ল্যাটে গেলে সেখানে সবকিছু গুছিয়ে সদ্য খাবার নিয়ে বসলে দেখে তার জন্য কেউ একটা পার্সেল নতুন ফোন পাঠিয়েছে। সেখানে রয়েছে মিনের রাতের ঘুমন্ত কিছু ছবি। অর্থাৎ তার রুমে মধ্যরাতে কেউ এসে ফটোগুলো তুলেছে। তখনই তার অন্য ফোনে ভিডিও কল করে হিউজু। যদিও কলের ওপারে হিউজু নয় বরং ছিল সেই সাইকো। সে হিউজুর পা কেটে ফেলার চেষ্টা করছে। তখনই মিন ছুটে যায় হিউজুর ফ্ল্যাটে। নিজের বেস্ট ফ্রেন্ডকে বাঁচানোর জন্য মরিয়া মিনের উপর এইবার পেছন থেকে আঘাত করে কিজং। সে মিনকে ডেটে যাওয়ার জন্য বললে মিন যেতে না চাইলে সে তাকে মারতেই যাবে, এমন সময় সেখানে পুলিশ চলে আসে। তবে সে হিউজুকে প্রাণে বাঁচাতে না পারলেও কিজং ইতিমধ্যেই তার পা কেটে দিয়েছে নৃশংসভাবে। পরের দিন হসপিটালে ডিটেকটিভ লি মিনকে বলে সেদিন আসলে ভিডিও কলে মিন যা দেখেছে তা সবকিছু কিজং আগে থেকে হিউজুর ল্যাপটপে রেকর্ড করে রেখেছিল, এবং পরে অন্য একটা মোবাইল ব্যবহার করে তাকে ভিডিও কলে সেই ভিডিও দেখিয়ে ট্রিক করে এখানে আসতে বাধ্য করেছিল, যার কারণে ওরা তাকে হাতে নাতে ধরতে পারেনি। তাও কিজংয়ের বিরুদ্ধে প্রায় সব প্রমাণই জোগাড় করে ফেলেছে, এখন শুধু ডিএনএ রিপোর্টের অপেক্ষা। হিউজুর জ্ঞান ফিরে এলে মিন তার সাথে দেখা করে ক্ষমা চায়। যতই হোক তার জন্যই হিউজুর এই অবস্থা। তখনই লি এসে মিনকে একটা পেঙ্গুইনের মতন হিডেন সার্ভেলেন্স ক্যামেরা দেয় রুমে রাখার জন্য। হসপিটাল থেকে ফিরে এসে মিন সেই ক্যামেরা নিজের রুমে সেট করে শপিং মলে গেলে সেখানে তার দেখা হয় তার পুরনো ফ্ল্যাটের মর্নিং শিফটের সিকিউরিটি গার্ড হানের সাথে। সে তাকে নতুন ফ্ল্যাট নিয়ে নানান প্রশ্ন করতে থাকলে মিন অস্বস্তি বোধ করে চলে যাওয়ার সময় $3.20 বিল শুনে থমকে দাঁড়ায়।
মিন লক্ষ্য করে হানের হাতেও রয়েছে একটা ভিন্টেজ ঘড়ি এবং সে কিনেছে $3.20 একটা জিনিস। ভয়ে মিন কোনো রকমে নতুন ফ্ল্যাটে এসে দরজা বন্ধ করে দিলে তার কাছে লির কল আসলে জানায় কিজিংয়ের ডিএনএ ম্যাচ না হওয়ায় তাকে পুলিশ ছেড়ে দিলে কিছুক্ষণ পরেই খুঁজে পাওয়া গেছে তার মৃতদেহ। এই খবরে মিনের কাছে এখন সবকিছু পরিষ্কার। অর্থাৎ আসল খুনি কিজং নয় বরং তার পুরনো ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড হান। এদিকে লি কিজিংয়ের মৃত্যুর তদন্ত করার সময় জানতে পারে কিজিংয়ের মৃত্যুর পরের দিন থেকেই হানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তার গার্ডের চাকরিও ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, 10 বছর আগে সে একটা ট্যুরিস্ট হোটেলে কাজ করত এবং সেখানে এখনও একটা মেয়ের আনসলভড মিসিং কেস চলছে যার এখনও কোনো ক্লু পাওয়া যায়নি। অন্যদিকে মিন তার ফ্ল্যাটে লিড দেওয়া সার্ভেলেন্স ক্যামেরার ভিডিও দেখলে চক্ষু কপালে উঠে যায়, কারণ মিন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর হান তার ঘরে এসে লুকিয়ে থাকে খাটের নিচে আর সে এখনও সেখানেই রয়েছে। ভয়ে পা কাঁপতে থাকে মিনের। এই হান এতদিন নগ্ন অবস্থায় প্রতি রাতে ওকে জড়িয়ে শুয়ে থাকত। মিন প্রচণ্ড ভয়ে পালানোর চেষ্টা করলে হান তাকে ধরে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে রাখে। সে চোখ খুললে দেখে হান তার সামনে বসে রয়েছে। হান বলে সে মিনকে ভীষণ ভালোবাসে এবং সে যেন তাকে ছেড়ে কোনো দিনও না যায়। আর যদি সে চলে যাওয়ার চেষ্টা করে তবে হান নিজেই তার হাত পা কেটে ফেলবে। কিন্তু তা সত্ত্বেও সাহস একত্রিত করে মিন পালানোর চেষ্টা করলে ভাগ্যক্রমে সেখানে লি চলে আসে। সে মিনকে বাঁচাতে গেলে তার সাথে হানের হাতাহাতি শুরু হয়। লি কোনো রকমে হানকে আটকে রাখলেও শেষ রক্ষা হয় না। হান লিকে মেরে ফেলে। মিন এই সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করলে এমন সময় হান কুরুল নিয়ে তাকে মারার চেষ্টা করলে তাদের দুজনের উপরই একটা আলমারি পড়ে যায়। এর ফলে হানের হাতের তালু পিনেকে আটকে গেলেও সে যথাসম্ভব মিনকে মারতে চেষ্টা করে। কিন্তু মিন সর্বশক্তি দিয়ে তাকে উপরে ঠেলে দিলে একটা বড় পেরেক মাথায় ঢুকে মৃত্যু হয় সেই মানবরূপী পিশাচ হানের। বেশ কিছুদিন পর মিন আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। হানকে সেলফ ডিফেন্সের জন্য হত্যা করার কারণে তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। সে এখন একটা নতুন ফ্ল্যাটে শিফট করছে। তবে এতদিন পরেও সেই ঘটনা তার মনে দাগ কেটে থাকায় সবার আগে খাটের নিচটা চেক করে নেয়। হয়তো সেখানে লুকিয়ে থাকতে পারে কোনো মানবরূপী পিশাচ। আর এইখানেই শেষ হয় আজকের সুন্দর সিনেমাটি। তবে বন্ধুরা, সিনেমাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর সিনেমার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।